হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমাদের এএনএম জিএনএম ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমরা কিন্তু এএনএম জিএনএম এর একটা সিরিজ শুরু করছি। তোমাদের হাতে যে কটা দিন সময় আছে এএনএম জিএনএম পরীক্ষার, তোমরা যদি রেগুলার মানে প্রতিদিন যদি আমাদের এই সিরিজের অংশগ্রহণ করো, সিরিজে যদি কোশ্চেন অ্যান্সারিং আলোচনা করো বা সেখানে থেকে নিজে অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের যে প্রস্তুতি সেটা কিন্তু আরও অনেকাংশে কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের জন্য আমরা এএনএম জিএনএম কোশ্চেন অ্যান্সারিং সিরিজ এনেছি। তোমরা যদি আমাদের সিরিজটাকে পছন্দ করো, আমাদের সিরিজ যদি সাপোর্ট করো, আমরা কিন্তু এটা কন্টিনিউ করবো এবং প্রতিদিন কিন্তু তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ হোক বা মিসলেনিয়াস প্রকৃতির হোক, মিসলেনিয়াস মানে কি সব চ্যাপ্টার মিলিয়ে এদিক ওদিক করে কোশ্চেন হতে পারে। বা তোমরা যদি চাও, দেখো আজকে যেরকম তোমাদের সামনে যেটা করাবো সেটা হচ্ছে কি প্রাণীদের গঠনগত বৈশিষ্ট্য, ঠিক আছে? তো তোমরা যেভাবে চাও সেভাবে কিন্তু আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং কোন চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে কতগুলো কোশ্চেন এসেছে সেগুলো কিন্তু আমরা বলে দেবো। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারবো যে না কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর যে কটা কোশ্চেন আলোচনা করা হবে, ধরে রাখতে পারো ওর ভিতর থেকে তুমি কিন্তু একটা কমন পাওয়ার ভীষণ কিন্তু সম্ভাবনা থাকবে। মানে একটা চ্যাপ্টারে, কথার কথা বলছি, একটা চ্যাপ্টারে যদি 30টা কোশ্চেন হয়, আমরা যদি 30টা যদি কমপ্লিট করে ফেলি, তাহলে সেখান থেকে তো যদি দুটো দুটো কোশ্চেন আসে, তাহলে তো আমরা দুটো কোশ্চেনের অ্যান্সার করতে পারবোই, ঠিক আছে? তো সেজন্য বলছি প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের কিন্তু ভালোভাবে করতে হবে আর গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে করতে হবে। ক্লাসটা যারা দেখা শুরু করেছো তাদেরকে একটা অনুরোধ করবো, তোমরা ক্লাসটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এবং অর্ধেক জ্ঞান কতটা ক্ষতিকর তোমরা তো জানোই। তো চলো প্রথম কোশ্চেন শুরু করছি। আর ভিডিওতে কিন্তু প্রথম আসলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা আমরা ক্লাসটা শুরু করি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আমাদের 90% অডিয়েন্স কিন্তু ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, কেন তো বাবা যায় না, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে দাও। কারণ আর যারা যারা এএনএম জিএনএম দেবে এই সিরিজটা কিন্তু রেগুলার আসবে, সুতরাং তোমাদের সাবস্ক্রাইব করলে তোমরা প্রতিদিন নোটিফিকেশান পাবে, ক্লাস করতে পারবে। আচ্ছা, আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। প্রথম কোশ্চেন বলেছে নিচের কোন প্রাণীটির শিশ্ন থাকে? নিচের কোন প্রাণীটির শিশ্ন থাকে? শিশ্ন কি? শিশ্ন হলো কিন্তু পুরুষ আঙ্গ। তাহলে বলেছে নিচের কোন প্রাণীটির পুরুষ আঙ্গ থাকে। আচ্ছা, আমরা অপশানগুলো দেখে নিই। পুরুষ আঙ্গ তো অনেক প্রাণীরই থাকে, কিন্তু আমরা অপশানগুলো দেখি। এখানে প্রথম বলেছে কাক, তারপর বলেছে মোরগ, ময়ূর, উট পাখি। দেখো এই যে চারটে অপশান তোমাকে দিয়েছে, চারটে দেখো পাখি জাতীয় প্রাণী, ঠিক আছে? তাহলে আমরা জানি পাখিদের তো এরকমভাবে কোনো পুরুষাঙ্গ তো সেভাবে থাকে না, শিশ্ন তো থাকে না। হ্যাঁ, পুরুষাঙ্গ থাকে কিন্তু শিশ্ন তো থাকে না। তাহলে উত্তর কী হবে? এখানে কিন্তু কনফিউশনের ব্যাপার এবং কোশ্চেনটা দেখে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে কী করবে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ধরো তোমার মনে হচ্ছে উত্তর হবে 1-এর এ, তাহলে তুমি 1.a এরকম লিখে কমেন্ট করে দেবে। আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো, প্রত্যেকের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ভুল হলে কিন্তু শুধরে দেওয়ার চেষ্টা করবো। সবাই কিন্তু কমেন্ট করবে, তোমাদের প্র্যাকটিসটা কিন্তু এভাবেই হবে। শুধু ভিডিও দেখলেই হবে না, ভুল হোক ঠিক হোক নিচে থেকে কিন্তু কমেন্ট করতে হবে। তো এখানে সঠিক উত্তর কী হবে তোমাদেরকে আমি বলে দিই, উট পাখি। উট পাখির কিন্তু শিশ্ন থাকে, ঠিক আছে? উট পাখি এমন একটা পাখি যার কিন্তু শিশ্ন থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোন অ্যাম্ফিবিয়ার পদ অনুপস্থিত? মানে নিচের কোন অ্যাম্ফিবিয়ার পা নেই? অপশানগুলো আমরা দেখে নিই। ইকথায়োফিস, তারপরে বলেছে হাইলা, তারপরে সোনা ব্যাং নাকি গেছো ব্যাং। চারটে অপশান দিয়েছে। কোন অ্যাম্ফিবিয়া প্রজাতির প্রাণীর পা নেই? ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো। দেখো অনেক সময় তোমাদেরকে বলে রাখি, অনেক সময় কিন্তু আমাদের উত্তর এলিমিনেট করতে করতে যেতে হয়, ঠিক আছে? ধরো আমরা যাই না, উত্তর এলিমিনেট করতে করতে যাবো, ঠিক আছে? তাহলে কী হবে? গেছো ব্যাং, সোনা ব্যাং, হাইরা, ঠিক আছে? এদের কথা যদি আমি বলি, এদের তো প্রত্যেকের পা আছে, আমরা তো দেখেছি গেছো ব্যাং, সোনা ব্যাঙের তো পা আছে। তাহলে পা নেই কার হবে? পা নেই, পদ মানে কিন্তু পা নেই কিন্তু হবে ইকথায়োফিস, এর কিন্তু কোনো রকম পা কিন্তু নেই। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 2-এর এ। তোমরা কিন্তু এভাবে কমেন্ট করে দেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আমরা যাব। নিচে কোন শ্রেণীর প্রাণীর অস্কিপিটাল ক্যান্ডাইল একটি? কি বলেছে? নিচের কোন শ্রেণীর প্রাণীটির অক্সিপিটাল ক্যান্ডাইল একটিভ আছে? কোন প্রাণীটির? আমরা অপশানগুলো একে একে দেখে নিই। প্রথম অপশান বলেছে অপশান এ অ্যামফিবিয়া, অপশান বি রেপটিলিয়া, অপশান সি ম্যামেলিয়া নাকি সবগুলোই, ঠিক আছে? নিচের কোন শ্রেণীর প্রাণীটির অক্সিপিটাল ক্যান্ডাইল একটি, ঠিক আছে? তাহলে অপশান দেখে তোমরা আশা করি উত্তরটা এতক্ষণে দিয়ে দিয়েছো এবং এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের প্রিপারেশান কোন পর্যায়ে আছে। যদি দেখো যে না 10টা কোশ্চেন বললো, দাদা 10টার ভিতরে তো আমি 2-3টে ছাড়াতে অ্যান্সার করতে পারলাম না, তাও কোন 2-3টে সহজগুলো, তাহলে ভাবে তোমার প্রিপারেশান কিন্তু নড়বড়ে প্রিপারেশান আছে। এখনও 1 মাস সময় আছে, ভালো করে পড়াশোনা করলে কিন্তু ভালো কিন্তু ফলাফল কিন্তু পাবে, ঠিক আছে? তো সেটা কিন্তু মন দিয়ে করতে হবে। এই আমাদের সিরিজটা করলে কিন্তু তোমরা এটাও বুঝতে পারবে যে না তোমাদের পজিশান কোথায় আছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে রেপটিলিয়া। এদের কিন্তু অক্সিপিটাল
ক্যান্ডাইল কিন্তু একটি থাকে, ঠিক আছে, রেপটিলিয়া পর্বভুক্ত প্রাণীর। নেক্সট কোশ্চেন কি বলেছে, সোলেনোসাইট কার রেচনাঙ্গ? রেচনাঙ্গের নাম বলেছে সোলেনোসাইট, এই রেচনাঙ্গটি কার? বিভিন্ন রকম প্রাণীর রেচনাঙ্গ সম্পর্কে তোমরা নিশ্চয়ই পড়েছো যে না এর রেচনাঙ্গ এই। আমাদের চ্যানেলে কিন্তু অনেকদিন আগে একটা ভিডিও দেওয়া ছিল রেচনাঙ্গের, যে এই রেচনাঙ্গ কার, এই রেচনাঙ্গ কার, ঠিক আছে। সেই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা না দেখলে দেখে নেবে, একটু চ্যানেলটা খুঁজতে খুঁজতে গেলেই কিন্তু পেয়ে যাবে, অথবা আমাদের প্লেলিস্ট অপশান থেকে খুঁজলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। জিকের ভিতরে হয়তো থাকবে, জিকে সিরিজের ভিতরে। তো কী বলেছে, সোলোনোসাইট কার রেচন অঙ্গ? সঠিক উত্তর কী হবে? আচ্ছা আমি অপশানগুলো বলে দিচ্ছি, অ্যানেলিডা, প্লাটিহেলমিনথেস, অ্যাকাইনোডার্মাটা নাকি মোলাস্কা, কার রেচন অঙ্গ সোলোনোসাইট? আশা করি এতক্ষণে তোমরা উত্তর দিয়ে ফেলেছো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে অপশান বি, প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস এর রেচনাঙ্গের নাম কিন্তু সোলেনোসাইট, মনে থাকবে, প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গের নাম সোলেনোসাইট। নেক্সট কি বলেছে, 5 দাগের কোশ্চেন, নিচের কোনটিতে নোট কর্ড সারা জীবন ধরে উপস্থিত থাকে? নোট কর্ড সারা জীবন ধরে উপস্থিত থাকে কোন ধরনের প্রাণীর? অপশান দেখে নিচ্ছি, অপশানে সাপ, মাছ, পক্ষী নাকি অ্যাম্ফিওক্সাস। কোন ধরনের প্রাণীর সারা জীবন নোট কর্ড জিনিসটা কিন্তু উপস্থিত থাকে? তাহলে তোমরা অবশ্যই 5-এর এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, অপশান থেকে কিন্তু অবশ্যই চুজ করে কিন্তু কমেন্ট করে দাও। তো সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, আমি প্রত্যেকটা সঠিক উত্তর বলে দিচ্ছি যাতে তোমরা সাথে সাথে তোমাদের পড়াটা হয়। ধরো আমি 5 দাগের উত্তর জানি না, তাহলে কি আমি বসে থাকবো কখন বলবো কি না বলবে? সেজন্য কিন্তু আমি প্রশ্ন বলে অপশান দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার করে দেবে, তারপরে উত্তরটা মিলিয়ে নেবে আমার সাথে ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে অ্যাম্ফিওক্সাস। অ্যাম্ফিওক্সাসের কিন্তু নোট কর্ড সারা জীবন কিন্তু উপস্থিত থাকে। তাহলে সঠিক উত্তর কী হবে? 5-এর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী বলেছে, সাপের বীজগ্রন্থি হলো পরিবর্তিত কি? সাপের যে বীজগ্রন্থি সেটা কি পরিবর্তিত লালা গ্রন্থি, পরিবর্তিত ল্যাক্সিমাল গ্রন্থি, পরিবর্তিত সিরাম নাকি পরিবর্তিত ঘর্মগ্রন্থি? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? অবশ্যই কিন্তু তোমরা অপশান থেকে কিন্তু জানাবে, ঠিক আছে। যে সাপের যে বীজতলি, আমরা বলি না সাপের বীজতলি সাপ কামড়ে দিলে সে বীজটা ঢেলে দেয়, এই যে বীজতলি ওটা আসলে ওদের পরিবর্তিত কী? ওটা কি ওদের জন্ম থেকে ছিল নাকি ওটা কোনো কিছু পরিবর্তন হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে 6-এর এ, লালা গ্রন্থি। সাপের লালা গ্রন্থি কিন্তু পরিবর্তিত হয়ে কিন্তু বীজ গ্রন্থিতে কিন্তু পরিবর্তিত হয়েছে, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে? লালা গ্রন্থি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নিচের কোন প্রাণীটি এক লিঙ্গ? নিচের কোন প্রাণীটি এক লিঙ্গ? কেঁচো, জোক, নেরিস নাকি সবগুলি? নিচের কোন প্রাণীটি এক লিঙ্গ, মানে একটাই লিঙ্গ থাকে এই প্রাণীর ভিতরে, ঠিক আছে। অপশান দেখে নিয়েছো, কেঁচো, জোক, নেরিস নাকি সবগুলি হবে, সবকটি হবে উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা এতক্ষণে যারা পারবে তারা বুঝে ফেলেছো, তারা কমেন্টও করে দিয়েছো, কমেন্টটা করবে, আমি কিন্তু রিকোয়েস্ট করছি কমেন্ট করবে, তাহলে কিন্তু প্র্যাকটিসটা ভালো থাকবে। তুমি যে একটা জিনিস বললে আর একটা জিনিস কমেন্ট করে লিখলে তোমার মাথায় কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে 7-এর সি, নেরিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেরিস কিন্তু এমন একটা প্রাণী যেটা কিন্তু এক লিঙ্গ প্রাণী, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, 8 দাগের কোশ্চেন আমাদের কি বলেছে, সুইমিং প্লেট কাদের দেখা যায়? কাদের দেহে সুইমিং প্লেট দেখা যায়? অপশান দেখে এক এক করে, নিডারিয়া, পরিফেরা, টিনোফোরা নাকি হেমিকর্ডাটা? কাদের ভিতরে সুইমিং প্লেট দেখা যায়? আশা করি এতক্ষণে তোমরা যারা পারবে তারা উত্তর ভেবে ফেলেছো। একটা কথা বলে রাখি, এই সিরিজটা কিন্তু প্রতিদিন তোমরা দেখবে, আর তোমরা কমেন্ট করো যে না প্রতিদিন ভিডিও চাই, তাহলে প্রতিদিন আসবে, না হলে কিন্তু প্রতিদিন আসবে না। কারণ আমাদের অলরেডি এএনএম জিএনএমের পেইড ব্যাচ আছে এবং অন্যান্য পেইড ব্যাচ আছে, সেখানে কিন্তু আমাদের সময় দিতে হয়। তোমাদের যদি আমরা যদি প্রচুর কমেন্ট পাই তাহলে গিয়ে কিন্তু আমরা শুরু করতে পারবো, প্রতিদিন তোমাদের জন্য সিরিজ আনবো, না হলে হয়তো সপ্তাহে 1টা 2টো 3টে করে কিন্তু আমরা ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করবো, এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব, যাতে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা কিন্তু ভালো হয় এবং তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজও তোমরা করতে পারো। তোমরা যদি বলো যে না চ্যাপ্টার ওয়াইজ করবো না, আমাদের এদিক ওদিক করে কোশ্চেন করাও, তাহলেও কিন্তু কোনো রকম ব্যাপার নেই, করিয়ে দেবো, ঠিক আছে। আর একটা কথা, তোমরা যদি কেউ মক টেস্ট দিতে চাও, তোমাদের হাতে দেখো আর সময় আছে কতদিন? আর সময় আছে প্রায় 1 মাসের মতন। এই 1 মাসের ভিতরে তোমরা যদি তোমরা যদি বলবে মক টেস্ট দিয়ে এবার কী হবে, যারা টপ করে না, যারা আসলেই চান্স পায়, তাদের তুমি একটু খোঁজ নিয়ে দেখো তারা আদৌ মক টেস্ট দেয় কি না দেয়।
প্রচুর মক টেস্ট দেয়, তুমি সে যে পরীক্ষায় পড়ো না কেন। তোমরা যেরকম ক্লাস 10 যখন পড়তে, ক্লাস 12 যখন পড়তে, যখন টেস্ট পেপার সলভ করতে, ওটাও আসলে একটা মক টেস্ট। সেরকমভাবে তোমাদের কিন্তু এখন মক টেস্ট দিতে হবে, একদম সময়ের সাথে বেঁধে 100টা কোশ্চেনের অ্যান্সার, যার নাম্বার থাকে 115 নাম্বার, একদম সঠিক সময়ের মধ্যে অ্যান্সার করা। এটাই কিন্তু প্র্যাকটিস করাটা অনেকটা কিন্তু বড় ব্যাপার। যার একবার প্র্যাকটিস হয়ে যাবে তার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না পরীক্ষার দিন। নাহলে কিন্তু পরীক্ষায় বসে তুমি বুঝতেই পারবে না যে 100টা কোশ্চেন আমার কত মিনিটে করা উচিত, আমার ইংলিশটা কত তাড়াতাড়ি করা উচিত, আমার রিজনিংয়ের জন্য কত সময় দেওয়া উচিত, আমি যেগুলো পারবো না সেগুলো কীভাবে হ্যান্ডেল করা উচিত, আমার তোমার লাইফ সায়েন্সের জন্য কতটা সময় দেওয়া উচিত, যেগুলো 2 নম্বরে কোশ্চেন থাকে, যেটা তোমার ক্যাটাগরি 2, সেখানে আমি কীভাবে মাথা খেলাবো। এই সব কিছুই কিন্তু মক টেস্ট না দিলে কিন্তু ক্লিয়ার হয় না। আমরা কিন্তু তোমাদের জন্য একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি, আমাদের এনএমজিএনএম ব্যাচ আছে, আর যে ব্যাচে সম্পূর্ণ ক্লাস হয়েছে সব সাবজেক্টে, তো সেই ব্যাচে আমরা আর অ্যাডমিশন নিচ্ছি না। আমরা এখন শুধুমাত্র মক টেস্ট প্র্যাকটিস ব্যাচে অ্যাডমিশন নিচ্ছি, যেখানে কিন্তু কি হবে, তোমাকে কিন্তু 6টা মক টেস্ট নেওয়া হবে, যে 6টা মক টেস্ট সম্পূর্ণ কিন্তু আমরা রেডি করব। এই 6টা মক টেস্টের প্রাইস কিন্তু রাখা হবে তোমাদের জন্য শুধুমাত্র 50 টাকা, মানে 50 টাকায় 6টা মক টেস্ট পাবে। তবে এখানেই শেষ না, আর একটু বলে দিচ্ছি, এই 6টা মক টেস্টের সাথে আমরা আরও প্রায় 5-6টা মক টেস্ট অ্যাড করে দেবো, যেটা কিন্তু সম্পূর্ণ আমাদের মক টেস্ট থাকবে না। আমরা কিছু কিছু বই থেকে, বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে মক টেস্টটা দেখবো, যে মক টেস্টটা মানে যে সেটটা আমাদের মনে হবে যে না এটা স্ট্যান্ডার্ড সেট, সেটা তোমাদেরকে দিয়ে দেবো। মানে প্রায় কিন্তু 12টা মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, যার ভিতর থেকে 6টা সম্পূর্ণ আমরা নিজেরা তোমাদের জন্য কোশ্চেন করব, আর বাকি 6টা কিন্তু আমরা বিভিন্ন রকম বই আছে তোমাদের কাছে, তো তোমাদের কাছে কটা বই থাকবে, ঠিক আছে, যেরকম তোমার এনএম জীবনে প্রচুর বই আছে, ঠিক আছে, প্রচুর অভিজ্ঞ শিক্ষক আছেন, তো তাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করে আমরা নেবো। তো টোটাল কিন্তু 12টা মক টেস্ট পাচ্ছ, ঠিক আছে। আমি যদি 6টা বাদই দিলাম, যদি তুমি আমাদের 6টায় ধরো, তো দেখো 6 টাকায় 50 টাকায় 6টা মক টেস্ট পাচ্ছ, ঠিক আছে, মানে পার মক টেস্ট কিন্তু 10 টাকারও কম পড়ছে। আর তার সাথে সাথে কিন্তু শুধু মক টেস্ট দিয়েই কিন্তু শেষ না, মক টেস্টের সাথে সাথে কিন্তু তোমাদের অ্যান্সার কি দেওয়া হবে, এবং তোমাদের কিন্তু ওএমআর শিটও কিন্তু দেওয়া হবে। ওএমআর শিট দেওয়া হবে, যে ওএমআর শিটটা তোমরা প্রিন্ট করে বাড়িতে একদম আসল পরীক্ষা দেওয়ার মতো করে কিন্তু পরীক্ষা দেবে। 6টা তো অবশ্যই সেইভাবেই দেবে, বাকিগুলো তোমার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে যে তুমি কীভাবে দেবে কি না দেবে, নাকি শুধু রকম চোখ বুলিয়ে যাবে, কোশ্চেনগুলো দেখে যাবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তবে আমি বলবো 12টা মক টেস্টই দেবে, এবং পশ্চিমবঙ্গের ভিতরে কেউ বলতে পারবে না যে 12টা মক টেস্ট 50 টাকায় দিচ্ছি, কেউ বলতে পারবে না। আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য 12টা মক টেস্ট, এবং আশা করছি 12টারও বেশি যদি স্টুডেন্টের ডিমান্ড থাকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের সেরকম কোনো ব্যাপার নেই যে না 12টা বলেছে 12টাই দিতে হবে, ঠিক আছে। তো 12টা মক টেস্ট 50 টাকায় কিন্তু কেউ দিতে পারবে না। যারা মক টেস্টটা দিতে চাও বা মক টেস্ট সম্পর্কে জানতে চাও, 8207092579 এই নম্বরে এনএম মক টেস্ট লিখে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু তোমাদের প্রত্যেককে কিন্তু রিপ্লাই করে দেবো। এর আগের বছরে কিন্তু আমাদের মক টেস্ট ব্যাচ ছিল, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, এবং প্রচুর কিন্তু সেখান থেকে কমন পেয়েছিল, এবং কমন পাওয়া সব কিছু আলাদা কথা, তারা কিন্তু বলেছিল যে না মক টেস্ট দিয়ে তাদের ভিতরে একটা সেই ব্যাপারটা এসেছিলো যে না পরীক্ষা দিতে পারবো, বা পরীক্ষার একটা সাহস এসেছিলো, মনোবল এসেছিলো, এবং পরীক্ষায় তারা টাইম ম্যানেজমেন্ট, কোশ্চেন অ্যান্সারিং কোনটা আগে করবো পরে করবো, কতটা কি সময় দেবো, সব কিছু কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছিলো তাদের সাথে, ঠিক আছে। তো তোমরা যদি চাও এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো আমরা 8 দাগের কোশ্চেনে ছিলাম, সুইমিং প্লেট কাদের দেখা যায়। এই কথাগুলো বলার দরকার বলেই কিন্তু তোমাদেরকে বললাম, কারণ তোমাদের জন্য আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গের সবথেকে কম প্রাইসে সবথেকে ভ্যালুয়েবল জিনিস দিতে, তো তোমাদেরকে জানানোটা সেটা তো আমার কর্তব্য থাকবেই না। এমন তো না যে আমি 6টা মক টেস্ট তোমাদের কাছ থেকে 600 টাকা নিচ্ছি তাই জন্য মার্কেটিং করছি, তা তো না। আমি তোমাদের ভালোর জন্যই কিন্তু বলছি, প্রচুর ছেলেমেয়ে কিন্তু জয়েন করেছে, তারা কিন্তু অবশ্যই আশা করি ভালো পরীক্ষা দেবে। আর এমসিকিউ সেটও তোমাদের কিছু প্রোভাইড করে দেওয়া হবে, যেখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। আর এই মক টেস্ট ব্যাচে তোমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে না ইউটিউবে, এই নোটটা কিন্তু সম্পূর্ণ দেওয়া থাকবে, ঠিক আছে, সেটা আমরা মক টেস্ট ব্যাচে প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো টাকা নেওয়া হবে না। আচ্ছা কী বলা হচ্ছে, সুইমিং প্লেট কাদের দেখা যায়। অপশান আমি কিন্তু দিয়েছিলাম নিডারিয়া, পরিফেরা, টিনোফেরা, হেমিকর্ডাটা। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কিন্তু হবে, আশা করি এতক্ষণ তোমরা সঠিক উত্তর অবশ্যই দিয়ে ফেলেছো, টিনোফোরাদের কিন্তু সুইমিং প্লেট কিন্তু দেখা যায়। সঠিক উত্তর কী হবে, টিনোফোরা। নেক্সট কোশ্চেন, 9 দাগের কোশ্চেন, করডাটা কথাটির অর্থ হলো দড়ি, দণ্ড, কাঁটা নাকি নালি। করডাটা পর্বভুক্ত প্রাণী, তো এই করডাটা কথার মানে কি। আশা করি এটা তোমরা প্রত্যেকেই পারবে, ঠিক আছে। যারা পারবে তারা ভাববো যে না এনএমজিএনে ভালো কোশ্চেন করতে পারবে, কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। তো করডাটা শব্দের অর্থ হলো কী হবে,
অপশান এ দড়ি, কর্ডাটা শব্দের অর্থ কিন্তু হবে দড়ি। নেক্সট কোশ্চেন কি বলেছে, কর্ণপটহবিহীন একটি প্রাণীর উদাহরণ হলো। কর্ণপটহবিহীন মানে কানের যে পাতা বলা হয়, সেই কর্ণপটহবিহীন একটি প্রাণী কি? আমি অপশান দিচ্ছি কুকুর, বেড়াল, সাপ, এগুলি কোনোটি নয়। আশা করি ওই অপশান মানে তোমাদের এটার জন্য কোনো দ্বিতীয়বার ভাবা লাগবে না, এবং ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেনের ভিতরে কিন্তু এটা পড়ে। ঠিক আছে, তো 10 দাগের উত্তর কী হবে আমি এটা বলবো না, তোমরা কমেন্টেই বলো। ঠিক আছে, এটা আর বলার কোনো থাকে না। নেক্সট কি আসছে 11 দাগ, নিচের কোন সাপটি নিউরোটক্সিক তৈরি করে? নিউরোটক্সিক তৈরি করে কোন সাপ? ভাইপার, পাইথন, গোখরো নাকি কাল নাগিনী? কোন সাপটি নিউরোটক্সিক বিষ তৈরি করে? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? আশা করি এতক্ষণ তোমরা চুজ করে ফেলেছো। আমাদের অনেকেরই পরিচিত বা গ্রামের দিকে কিন্তু দেখা যায় গোখরো সাপ। গোখরো সাপ কিন্তু নিউরোটক্সিক বিষ তৈরি করতে পারে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? গোখরো সাপ, মানে 11C ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে, মার্সুপিয়াল কাদের দেখা যায়? মার্সুপিয়াল কাদের দেখা যায়? সঠিক অপশান দিয়েছি, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথোরিয়া নাকি থেরিয়া? কাদের কিন্তু মার্সুপিয়াল দেখা যায়? আশা করি তোমরা উত্তরটা এতক্ষণে ভেবে ফেলেছো বা দিয়ে ফেলেছো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, অর্থাৎ মেটাথেরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। মার্সুপিয়াল দেখা যায় মেটাথেরিয়ায়। ঠিক আছে, নেক্সট কি বলেছে, সর্বাধিক সংখ্যক প্রাণী যে পর্বের অন্তর্গত তার নাম হলো। কোন প্রাণী সর্বাধিক সংখ্যক প্রাণী এই পর্বের ভুক্ত আছে, মানে এই পর্বের ভিতরে সবথেকে বেশি সংখ্যায় প্রাণী আছে? অপশান কি বলেছে, নিডারিয়া বলেছে, অ্যানিলিডা বলেছে, মোলাস্কা বলেছে, আর অর্থ্রোপোডা বলেছে। বলো কোন পর্বের ভিতরে সবথেকে ম্যাক্সিমাম সংখ্যক প্রাণী কিন্তু আছে? এটা কিন্তু একটু বুদ্ধি খাটালেই কিন্তু তোমরা বের করতে পারবে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীর মধ্যে কিন্তু সর্বাধিক সংখ্যক প্রাণী কিন্তু আছে, মানে বেশিরভাগ যে প্রাণী তারা কিন্তু অ্যানিলিডা পর্বভুক্ত শ্রেণীর মধ্যে কিন্তু পড়ে। সরি একটা এখানে ভুল হয়েছে। সঠিক উত্তর কী হবে? সর্বাধিক সংখ্যক প্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত সেটা কিন্তু হবে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা বা অর্থ্রোপোডা তোমার পর্বের অন্তর্ভুক্ত কিন্তু বেশিরভাগ কিন্তু তোমার প্রাণীরা পড়ে, যারা কিন্তু অর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা দেখো, এই যে এক একটা পেজ শেষ হবে আর এর নিচে দেখবে তোমাদের কিন্তু একটা উত্তরমালা দেওয়া থাকবে। সুতরাং তোমাদের এই নোটটা যখন তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, তোমাদের কিন্তু পড়তে কোনোরকম কিন্তু অসুবিধা হবে না। দেখেছো, খুব সুন্দরভাবে কিন্তু এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে, সব উত্তর কিন্তু দেওয়া আছে, যাতে কিন্তু তোমাদের পড়তে অসুবিধা না হয়। ঠিক আছে, তোমরা কিন্তু যারা আমাদের ব্যাচে জয়েন করবে তাদের কিন্তু এইগুলো আমি প্রোভাইড করে দেবো, পড়তে কিন্তু খুবই সুবিধা হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নিমাটোসিস্ট কোথায় দেখা যায়? নিমাটোসিস্ট কোথায় দেখা যায় বা কাদের দেখা যায়? অপশানগুলো দেখে নিই, অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা, কৃমি, কাদের নিমাটোসিস্ট দেখা যায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে, তোমরা আশা করি দিতে পেরেছো কমেন্টে, অপশান সি, হাইড্রা ইজ দ্য রাইট অ্যান্সার। তাদের কিন্তু নিমাটোসিস্ট কিন্তু দেখা যায়। ঠিক আছে, নিমাটোসিস্ট কিন্তু দেখা যায়। 15 দাগ কী বলেছে, নিচের কোন প্রাণীর ত্বক নগ্ন ও গ্রন্থিময়? মানে ত্বকটা নগ্ন আছে, মানে নগ্ন অবস্থায় আছে, এবং গ্রন্থিময়, প্রচুর গ্রন্থিতে ভরা। আশা করি এটাও খুবই সহজ, এবং এর তোমার মানে উত্তর দেওয়ার অতটা প্রয়োজন হবে না, কারণ তোমরা প্রত্যেকে এটা পারবে। অপশান বলে দিচ্ছি, মৎস্য, উভচর, সরীসৃপ নাকি পক্ষী, যাদের ত্বক ত্বক হচ্ছে নগ্ন এবং গ্রন্থিময়। সঠিক উত্তর কী হবে? উভচর। ব্যাঙ, আমি একটা অপশান দিয়ে মানে একটা উদাহরণ দিয়েছি, ব্যাঙের কিন্তু ত্বক গ্রন্থিময় থাকে, একদম গ্রন্থিতে ভরা থাকে এবং নগ্ন ত্বক থাকে। নেক্সট কী বলেছে, আচ্ছা নগ্ন মানে কী বলবে, নগ্ন মানে এর উপরে কিন্তু কোনো পালক থাকে না বা কোনো লোম থাকে না, সেজন্য কিন্তু নগ্ন ত্বক বলা হয়েছে। ঠিক আছে, তোমরা বলবে নগ্ন ত্বক কি, আমাদের ত্বকও তো আলগা, কিন্তু ভাবে আমাদের ত্বকের উপরে কিন্তু লোম থাকে। ঠিক আছে, নেক্সট কী বলেছে, 16 দাগ, একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ দাও। চোয়ালবিহীন, যার চোয়াল নেই। হ্যাগফিশ, রুই মাছ, ব্যাঙ নাকি গিরগিটি, কার চোয়াল নেই? ঠিক আছে, তোমরা কিন্তু অপশান দেখলেই কিন্তু অনেকটা গেস করতে পারবে যে চোয়ালবিহীন প্রাণী কী হবে। রুই মাছ, তার তো চোয়াল দেখেছো, চোয়াল মানে কি ঠোঁটের নিচের অংশ, রুই মাছের তো আছে, ব্যাঙেরও আছে, গিরগিটিরও আছে। হ্যাগফিশের কিন্তু কোনো চোয়াল নেই। সঠিক উত্তর কী হবে? ধরো তুমি হ্যাগফিশ কী চেনোই না, তুমি এভাবে অপশান এলিমিনেট করবে যে রুই মাছের তো আছে, তাহলে রুই মাছ হবে না, ব্যাঙের আছে, ব্যাঙ হবে না, গিরগিটির আছে, গিরগিটি হবে না, তাহলে পড়ে থাকছে হ্যাগফিশ। সঠিক উত্তর হ্যাগফিশ। ঠিক আছে, এভাবেও কিন্তু অ্যান্সার করা যায়, যে আমি উত্তর জানি না কিন্তু আমি অপশান এলিমিনেট করলাম যে এটা না, এটা না, এটা না, তাহলে এটা না হলে এটা তো হবে। নেক্সট কী বলেছে, ফ্যালিক গ্রন্থি দেখা যায় কাদের? পুং আরশোলাতে, স্ত্রী আরশোলাতে, পুং অ্যাসকেরিসে নাকি স্ত্রী অ্যাসকেরিসে, কাদের ফলিক গ্রন্থি বা ফ্যালিক গ্রন্থি কিন্তু দেখা যায়? সঠিক উত্তর কিন্তু তোমরা কমেন্টে করে দেবে। এর সঠিক উত্তর হবে কি,
পুং আরশোলাতে কিন্তু ফ্যালিক গ্রন্থি কিন্তু দেখা যায়। ঠিক আছে, নেক্সট কী বলেছে, কোনটির দ্বারা আরশোলা নিম্ফোদশা বজায় রাখে? নিম্ফোদশা বজায় রাখে আরশোলা কোন জিনিসের দ্বারা বা কোন কিসের দ্বারা? একডাইসনের দ্বারা, লালা গ্রন্থির দ্বারা, প্যারোটিড গ্রন্থির দ্বারা, নাকি জুভেনাইল গ্রন্থির দ্বারা? কোন গ্রন্থির দ্বারা আরশোলা তার নিম্ফোদশা বজায় রাখতে পারে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ জুভেনাইল গ্রন্থি ইজ দ্য রাইট অ্যান্সার। জুভেনাইল গ্রন্থির দ্বারা কিন্তু আরশোলা তার নিম্ফোদশা কিন্তু বজায় রাখে। ঠিক আছে, নেক্সট 19 দাগ, মাশরুম গ্রন্থি কাদের দেখা যায়? মাশরুম গ্রন্থি কাদের দেখা যায়? পুং খরগোশ, স্ত্রী খরগোশ, পুং আরশোলা, স্ত্রী আরশোলা, কাদের কি দেখা যায়? মাশরুম গ্রন্থি। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? আশা করি এতক্ষণ কমেন্টে তোমরা করে ফেলেছো, সঠিক উত্তর কিন্তু হবে পুং আরশোলা। তাহলে এদের পুং আরশোলা যারা, এদের মাশরুম গ্রন্থিও দেখা যায়, আবার ফ্যালিক গ্রন্থিও কিন্তু দেখা যায়। মাকড়সার রেচনাঙ্গের নাম কি? মাকড়সার রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তর কী হবে? আচ্ছা, তার আগে অপশান দিয়ে দিচ্ছি, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, শিক্ষাকোষ, নাকি নেফ্রিডিয়া। আশা করি এটা প্রত্যেকেই পারবে। তো এর উত্তরটা আমি তোমাদের জন্য কমেন্টের অপেক্ষায় থাকবো, যে না মাকড়সার রেচনাঙ্গের নাম কি। আর তার সাথে সাথে যদি পারো চিংড়ি মাছের রেচনাঙ্গের নাম কি, এটাও কিন্তু কমেন্ট করে দেবে। ঠিক আছে, চিংড়ি মাছ বলে দাগ দিয়ে তার রেচনাঙ্গের নামটা কমেন্ট করে দেবে, দেখি তোমরা কেমন পারো। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের হোম টাস্ক থাকলো। যদি না পারো একটু এদিক ওদিক থেকে সার্চ করবে, গুগলে সার্চ করবে, করে কিন্তু দেবে, দেখবে নিজেদের অনেকটা কিন্তু মনে থাকবে। ঠিক আছে, এবং যারা, আমি আরেকবার বলে দিচ্ছি, যারা মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও এখন থেকেই জয়েন করো। যত দেরি করবে তোমার তত দেখা যাচ্ছে তুমি পরীক্ষার 5 দিন কি 1 সপ্তাহ আগে ভাবলে মক টেস্ট দেবো, তখন তোমার ওই 6 দিনে তোমার 6টা মক টেস্ট, তখন চাপের বিষয় হয়ে যাবে, তখন রিভিশনের একটা ব্যাপার থাকে। ওসব না করে তুমি এখন থেকে চেষ্টা করো। 12টা মক টেস্ট তো আছে, প্রথমে নিজে নিজে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমরা 6টা আমাদের দেবো, 6টা আমরা বিভিন্ন জায়গা থেকে বই থেকে কালেকশন করে দেবো। ঠিক আছে, তো যেটাই দেওয়া হোক তোমার সব অ্যান্সার শিট দেওয়া হবে। এবং একটা কথা মনে রাখবে, তুমি যখন এই মক টেস্টগুলো দেবে, তোমার কিন্তু ভিতরে একটা আলাদা রকম যে প্র্যাকটিস জিনিসটা কিন্তু চলে আসবে, পরীক্ষা দেওয়ার প্রবণতাটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আজকে আমরা 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমাদের সাপোর্ট যদি পাই, তোমাদের যদি কমেন্ট পাই যে এটা সিরিজটা কন্টিনিউ করতে, তাহলে কিন্তু আমরা সিরিজটা কন্টিনিউ করব। প্রতিদিন তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এবং প্রতিদিন যদি তোমরা 20টা 30টা করে এক একটা চ্যাপ্টার থেকে, এক একটা টপিক থেকে যদি কোশ্চেন করো, এবং তোমরা যদি চাও আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে সব কিছু সিরিজ একেবারে লঞ্চ করবো না, প্রতিদিন তোমরা 3 থেকে 4টে ভিডিও পাবে, যেখানে তোমার মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো আমরা আলোচনা করবো। সুতরাং তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। ঠিক আছে, যদি চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমরা কিন্তু সিরিজটা কিন্তু কন্টিনিউ করবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কমেন্টে আমি একটা জিনিস চাই, পার্ট 2 বা সিরিজটা কন্টিনিউ করার জন্য বলবে। আর এই যে উত্তরগুলো দিয়েছি, তার মানে প্রশ্নগুলো দিয়েছি তার উত্তরগুলো বলবে। আর মক টেস্টের জন্য আমি আরেকবার নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, একটু নাম্বারটা দেখে নাও, 8207092579। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, কোনো অ্যাপে গিয়ে ঝামেলা এসব কিছু নেই, লগ ইন করো এসব কিছু না, জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ করবে এএনএম জিএনএম মক টেস্ট, ব্যাস তোমার কাছ থেকে তোমার সাথে কথা বলে পেমেন্ট করে তোমাকে কিন্তু ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।